মায়ের পুজো ভালোভাবে হয়েছে তো? আমার প্রসাদটা? অজয়টা তখন এই রোগা মতো ছেলেটাকে বলল, আমাদের পুজো তো ভাই সকালে হয়, তুমি এখন এত রাতে এসেছো প্রসাদ চাইতে? ছেলেটি বলল, আমি তো সকালে আসতে পারি না, রাতেই আসি। আচ্ছা, বনু কাকা আসেননি? অজয়দার সঙ্গে তখন সেখানে গল্প করছিল বিজন মেশো। সে বলল, না ভাই, এবার তো উনি আসেননি, আমরা এসেছি। তখন ছেলেটি বলল, তাহলে আমি আপনাদের প্রসাদ দেব, আসুন না আমার সঙ্গে। এই বলে সে বাড়ির ঠিক উল্টো দিকে খালের রাস্তায় হাঁটতে শুরু করলো, পিছনে অজয়তা আর বিজন মেশো। তারপর কি হলো? নমস্কার, আমি দেবরাজ, ফিরে এলাম ওপারের কথার আরও একটা রোমাঞ্চকর এপিসোড নিয়ে। এবারে আপনাদের শোনাবো আমাদের গ্রামে কালী পুজোর রাতে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনার কথা। এটাকে অলৌকিক বলবেন নাকি অন্য কিছু, সবটা শোনার পর সেটা না হয় আপনারাই বিচার করবেন। সালটা ছিল 2010। বহু বছর বাদে কালী পুজো উপলক্ষে আমরা অনেকেই এসেছি বেলপুকুরে, গ্রামের বাড়িতে। আমরা মানে আমার মেজ পিসির ছেলে অজয়দা, সঙ্গে বৌদি ও তার ছেলে মেয়ে, আমার সঙ্গে আমার বোন আর আমাদের প্রিয় বিজন মেশো। ইনি আমার নিজের মেশো না হলেও পারিবারিক সম্পর্ক ছিল খুবই গভীর। যে কোনো সময় আমরা আমাদের পাশে পেতাম বিজন মেশোকে। আর সঙ্গে এসেছিলেন উমা পিসি ও তার ছোট ছেলে টিপলা। তখনও কালী পুজোর সময় কলকাতায় বেশ শীত শীত অনুভূত হতো। আর আমাদের গ্রামের বাড়ি ছিল নদিয়া জেলার ধুবুলিয়া ব্লকের বেলপুকুর গ্রামে। সেখানে তো সেই সময় রাতে পারদ অনেকটাই নেমে যেত। এ প্রসঙ্গে আরও একটা কথা না বললেই নয়, সেটা হলো আমাদের বেলপুকুর গ্রামে কিন্তু প্রায় প্রতি পাড়াতেই একটা করে কালী পুজো হতো, এখনও হয়। আর সেই সব প্রতিমাও বেশ পেল্লাই সাইজের। এমনকি বহু বাড়িতেও কালী পুজো হতো ঘটা করে, যার মধ্যে অন্যতম ছিল বামাদার বাড়ি। কারণ তিনি ছিলেন এবং এখনও তিনি ওই এলাকায় রাজনৈতিকভাবে একজন প্রভাবশালী মানুষ, তবে পরোপকারীও। আর আমাদের সঙ্গে সম্পর্কটা ছিল একান্ত পারিবারিক। তাই কালী পুজোয় প্রতি বছর তার বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল একেবারে বাঁধা। সে যেতে পারি চাই না পারি, ওর বাড়ি থেকে একটা ফোন কিন্তু আসতোই, আসছো তো? এবার ছোট্ট করে বলিনি আমাদের বাড়ির কালী পুজোর কথা। আমি আগেই বলেছিলাম যে মা কুলচণ্ডী হলেন আমাদের কুলদেবী। নিত্য পুজো ছাড়াও কালী পুজোয় কিন্তু আমরা ঘটা করে পুজো করে থাকি। তবে আমাদের কোনো মন্দির নেই, একটা কুল গাছের নিচে কালো পাথরকেই দেবী চণ্ডী রূপে পুজো করা হয়। তবে তারও একটা ইতিহাস আছে, তবে সেটা বলে কিন্তু এখন আর বোর করবো না। এবার ফিরে আসি মূল ঘটনায়। বামাদার বাড়িতে আমাদের সকলেরই নিমন্ত্রণ। সকালে বাড়ির পুজো হয়ে যাওয়ায় আমরা সকলেই খুব রিল্যাক্সড। সন্ধেবেলায় চা আর শঙ্করের দোকানের সিঙ্গাড়া খেয়ে পেট বেশ ভরে আছে। বামাদের ওখানে যাব রাত 8টা নাগাদ। তাই আমি আরও কয়েকজনের সঙ্গে দোতলার ঘরে গল্প করছি। এমন সময় অজয়দার গলার জোরালো আওয়াজ পেয়ে বারান্দায় গেলাম। দেখলাম অন্ধকারে মেশো আর টিপলাকে নিয়ে অজয়দা বেশ হন্তদন্ত হয়ে খালের দিকে যাচ্ছে, পেছনে সন্তোষদা আর ধনাদা। আমিও তাড়াতাড়ি একটা টর্চ জোগাড় করে ওদের পিছু নিলাম। এমনিতে সন্ধ্যার পরে খালের ধারে খুব একটা কখনো যাই না, কিন্তু ওদের কাণ্ড কারখানা দেখার জন্য আমিও ছুটলাম। খালের পাড়ে গিয়ে দেখি সবাই কাকে যেন একটা খুঁজে বেড়াচ্ছে। আমি বললাম, কি হলো, বামাদার বাড়ি যাবে না? উত্তরে অজয়দা বলল, আরে বাবা, ওই ছেলেটাকে খুঁজতে এসেছি, বললো মায়ের প্রসাদ দেবো। কি বিজনদা, তাই না? বিজন মেশো দেখি একই কথা বলছে। আরে ও তো আমাদের এই দিকেই আসতে বললো, এখন তো দেখছি এখানে কেউই নেই। আমি তখন বোঝার চেষ্টা করছি যে বিষয়টা ঠিক কী ঘটেছে। অমাবস্যার রাত, খালের ধারটা একদম অন্ধকার, ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে ওপারে মায়াপুর থেকে ভেসে আসছে কীর্তনের আওয়াজ। এর বাইরে কানে আসছিল বিভিন্ন জায়গা থেকে বাজির শব্দ। আমাদের ক্ষণিকের নিস্তব্ধতা ভঙ্গ করলেন সন্তোষদা। জিজ্ঞেস করলো, কাকে খুঁজছেন দাদা? অজয়দা বলল, আরে দূর, নামটাই জানি না। একটু আগে আমি আর বিজনদা নিচে বারান্দায় গল্প করছিলাম, একটা ছোকরা এসে বলল পুজো হয়ে গেছে, সব ঠিক ছিল, কোনো সমস্যা হয়নি তো? এসব আগডুম বাগডুম বলার পর বলে, দাদা আমার প্রসাদ। বিজন মেশা সংযোজন করলো, মনে তো হয় জল পুলিশের আন্ডারে ছিল। আবার কাকার কথাও জিজ্ঞেস করছিল। অজয়দা আবার বললো, হতেই পারে, কালী পুজোর রাতে কেউ কি আর এমনি এমনি থাকে, কারণ বাড়ি পেটে পড়েছে, তাই এখন মনে হয়েছে যাই প্রসাদটা খেয়ে আসি। আরে প্রসাদ খাবি দিয়ে সকালে আয়। এই সময় আমার সেজ পিসির ছেলে টিপলা বলল, অদ্ভুত টাইমিং, বাট জানে যে আমাদের পুজো দুপুরের মধ্যে শেষ হয়ে যায়, তাও এখন এসেছে। আবার আমরা যেই বললাম যে আমাদের প্রসাদ শেষ,
তখন বলে কিনা ও নাকি প্রসাদ দেবে, নিশ্চয়ই দান্দাবাজ। আমি তাকে দেখিনি, কিন্তু সেই সময় খালের ধারে দাঁড়িয়ে আমার যেন মনে হচ্ছিল যে কেউ হয়তো আমার পাশে রয়েছে, অথচ আমি সেই কথা কিন্তু ওদের কাউকে বলতে পারছিলাম না। এরপর নিজের অজান্তেই আমি খালের পাড় ধরে হাঁটতে শুরু করলাম। বুঝতে পারছি যে পিছন থেকে ওরা আমাকে ডাকছে, কিন্তু আমার তখন ওদের ডাকে সাড়া দেওয়ার মতো অবস্থা ছিল না। সত্যি বলছি, আমি এগিয়ে চলেছি, ওরাও আমার পিছনে আসছে। কিছু দূর যাওয়ার পর ছোট্ট একটা বাড়ির সামনে আমি দাঁড়িয়ে পড়লাম। ভেতর থেকে ঘন্টার আওয়াজ আসছিল। আমি নিজেই সেখানে ঢুকলাম। এক অদ্ভুত পরিবেশ। বাড়ির ভেতরে ছোট্ট একটা কালী মন্দির, সেখানে পুজো হচ্ছে। হাতে গোনা কয়েকজন রয়েছেন। তাদেরই মধ্যে থেকে একজন ভদ্রমহিলা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কিছু বলবেন? পুজো তো সবই শুরু হয়েছে, কোন বাড়িতে এসেছেন? দেখলাম পেছন থেকে সন্তোষদা উত্তর দিলেন, আরে বাবা, বর্দার ছেলে। ভদ্রমহিলা এবার জানতে চাইলেন, আমরা কবে ফিরব? আমি বললাম, পরশু। তখন উনি বললেন, তাহলে কাল সকালে না প্রসাদ পৌঁছে দেব। অজয় দাও সেখানে ছিল, বলল, আমরা এবারে কিন্তু সংখ্যায় অনেকে আছি। জবাবে উনি বললেন, আকস্মিক এই প্রশ্নের উত্তর কী দেব ভাবছি। তখন মেশোই বলল, আসলে বহু বছর বাদে আসা তো, তাই অনেকের বাড়িতেই নেমন্তন্ন রয়েছে। বাবাদাও নেমন্তন্ন করেছেন। দেখলাম পিছন থেকে সন্তোষদা উত্তর দিলেন, আরে বাবা, বর্দার ছেলে। ভদ্রমহিলা এবারে জানতে চাইলেন যে আমরা কবে ফিরব। আমি বললাম, হয়তো পরশু। উনি তখন বললেন, তাহলে কাল সকালে প্রসাদ পৌঁছে দেব। অজয় দাও সেখানে ছিল, বলল, আমরা এবারে কিন্তু সংখ্যায় অনেকে আছি। জবাবে উনি বললেন, মায়ের প্রসাদ তো সবাই মিলে না হয় ভাগ করে নেবেন। এবার তো আপনারা বামার বাড়ি যাবেন, তাই তো? আকস্মিক এই প্রশ্নের উত্তর কী দেবো ভাবছি। তখন মেশোই বলে উঠল, আসলে বহু বছর বাদে আসা তো, শুধু বামাদা নয়, অনেকের বাড়িতেই আসলে নেমন্তন্ন রয়েছে, দেখি। এই বলে আমরা যে পথ ধরে এসেছিলাম সেই পথেই আবার ফিরে গেলাম। তারপর সন্তোষদা এসে মিনতিকে সব বলল। তখন মিনতি আবার রাতের অন্ধকারে খালপাড়ে গিয়ে সকালের পুজোর একটু ফুল আর প্রসাদ একটা থালায় করে রেখে দিল। ততক্ষণে আমাদের ভাড়াতত বন্ধু কর্ণ এসে হাজির। ওর বাড়িতেও পুজো। মেশো তখন তাকেও গোটা ঘটনাটা বলল। শুনে কর্ণ বলল, তাহলে সন্তোষদা, সুকুমার এখনো আসে? হ্যাঁ? সুকুমার নামটা তো আমি কখনো শুনিনি। এই নিয়ে বেশ কয়েকবার আমার বেলপুকুরে আসা হয়ে গিয়েছে, কিন্তু সুকুমার। এবার আমি জিজ্ঞেস করলাম, ব্যাপারটা একটু খুলে বলবে? এদিকে বামাদার বাড়িতে যাওয়ারও তাড়া ছিল। তাও আমি সন্তোষদাকে বললাম, প্লিজ বলোই না কি ব্যাপার, না শুনলে যেন ঠিক ভাত হজম হচ্ছে না। তখন সন্তোষদা যা বলল সেটা এই রকম। মিনুদের সঙ্গে আমাদের বেলপুকুরের বাড়ির সম্পর্ক দীর্ঘদিনের। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক সন্তোষদা হলো মিনুদির বেটার হাফ। আর ওদের সঙ্গে যেমন আমার ঠাকুমার সম্পর্ক ভীষণ ভালো ছিল, এই সুকুমার নামক ব্যক্তিরও ছিল। বিশেষ করে কালী পুজোর সময় তো বটেই, ওর বাড়িতেও পুজো হতো। তবে আমাদের পুজো সকালে হওয়ায় সুকুমার সকাল থেকে আমাদের বাড়িতে থেকে কাকার সঙ্গে পুজোর জোগাড় করত, তারপর রাতে নিজের বাড়ির পুজোতে থাকতো। পরের দিন সেই পুজোর প্রসাদ আমাদের বাড়িতে দিয়ে যেত। ওর আর্থিক অবস্থা খুব ভালো না হলেও মায়ের পুজোয় কোনো কার্পণ্য করতো না। শুনেছি যে কালী পুজোর রাতে কাকা যে কয়েকজনের বাড়িতে যেতেন তার মধ্যে এই সুকুমারের বাড়ি ছিল মাস্ট। গ্রামে কাজের খুব সুযোগ না থাকায় কাকাই ওর জন্য কলকাতায় একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। সারা বছরও যেখানেই থাকুক না কেন, কালী পুজোর সময় কিন্তু বেলপুকুর গ্রামেও ফিরে আসতোই। সন্তোষদা একটু থামলেন। ততক্ষণে মিনতি সকলের জন্য আরেক রাউন্ড চা এনে হাজির করে দিয়েছেন। সেই চায়ের কাপে চুমুক দিতে দিতে সন্তোষদা বলতে থাকলেন, সালটা ছিল 1995 কিংবা 96। প্রতিবারের মতো সেবারও কালী পুজো উপলক্ষে গ্রামে ফিরে এসেছিল সুকুমার। আমাদের গ্রামে পুজোর দুদিন পরে বিসর্জন হতো, কারণ কালী পুজোর জন্য গ্রামে মেলা বসত, একসময় যাত্রাও হতো। সে বছর সুকুমার তার বাড়ির ঠাকুরকে বিসর্জন দেওয়ার পরে চলে যায় বাজার লাগোয়া মাঠে কালী ঠাকুরের বিসর্জনের কাজে হাত লাগাতে। ও প্রতি বছরই এই কাজটা করত, কিন্তু সেবার যে এরকম কিছু ঘটবে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। প্রতিমা নামাতে গিয়ে আচমকাই একটা বাঁশ খুলে পড়ে সুকুমারের মাথায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে বসে পড়ে। কিন্তু বিসর্জনের রাতে ওই গ্রামে কি আর ডাক্তার বুদ্ধি পাওয়া যায়? সবাই তো তখন অন্য জগতে। তাও কাকা আর সন্তোষদা অনেক চেষ্টা করেছিল একটা অ্যাম্বুলেন্স জোগাড় করার, কৃষ্ণনগরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পাওয়া যায়নি। নিকটবর্তী পুলিশ ফাঁড়ি থেকে একটা বাইক জোগাড় করে কোনোভাবে তাকে ওই অবস্থায়
ধুবুলিয়া পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল, কারণ হাইওয়ের ওপর যে হাসপাতালটা ছিল সেখানে গেলে অন্তত ডাক্তার পাওয়া যেত। কিন্তু দুর্ভাগ্য, সেখানে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। এই বলে সন্তোষদা থামল। বারান্দায় আমরা যারা সবাই এতক্ষণ মন দিয়ে সব শুনছিলাম তারাও একেবারে চুপ। বাইরে তখন বাজির আওয়াজ, আর দূর থেকে মাইকে ভেসে আসছে কিশোর কুমারের সেই বিখ্যাত গান, ওপারে থাকবো আমি, তুমি রইবে এপারে। আমাদের নিস্তব্ধতা ভাঙল অজয়দার প্রশ্নে। আচ্ছা, তাহলে কি বলতে চাও ওই সুকুমার ভূত হয়ে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল? কথাটা শেষ করার আগেই টিপলা বলে উঠল, আজকের যুগে কি এসব বিশ্বাসযোগ্য? বিজ্ঞান বলে তো একটা জিনিস আছে নাকি? সন্তোষদার যেন টিপলার কথাটা পছন্দ হয়নি। ও বলল, বিজ্ঞান কি সব প্রশ্নের উত্তর দিতে পারে? যদি ওটা সুকুমার না হয় তাহলে কে ছিল? এবার আমি মুখ খুললাম, বললাম, হয়তো সুকুমারের কোনো বন্ধু বা অন্য কেউ এসেছিল প্রসাদ চাইতে। কর্ণ আর চুপ থাকতে না পেরে বলে উঠল, না দাদা, ওটা ওই ছিল। মৃত্যুর পরে আগেও এ বাড়িতে এভাবেই এসেছে, আপনার কাকাও জানে। আসলে ও এসেছিল বনো কাকার খোঁজ করতে, আপনাদের নতুন দেখে আলাপ করে গেল, তারপর নিজের বাড়িতে পুজো দেখাতে টেনেও নিয়ে গেল। আমরা তো সবাই চুপ, অজয়দার মুখেও কোনো কথা নেই। তখন বিজন মিশ্র বলল, রাত 9টা বেজে গেছে, এবার বামাদার বাড়ি চলো। আমরা চললাম বামাদার বাড়ি, কিন্তু আমার মন তখনও মানতে চাইছে না যে কালী পুজোর রাতে আমার বা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল সুকুমার নামক এক ব্যক্তির আত্মা। কিন্তু এটাও তো সত্যি যে কেউ তো এসেছিল অমাবস্যার রাতে পুজো দেখতে ও দেখাতে। আপাতত সেই রাতের জন্য আমি বিজ্ঞানকে দূরেই সরিয়ে রেখেছিলাম, কারণ যেটা ঘটেছিল সেটাকে একেবারে অস্বীকার করার কোনো জায়গা ছিল না। বামাদার বাড়িতে গিয়ে আমরা আমাদের রাতের অভিজ্ঞতার কথা বললাম। তখন সেখানে উপস্থিত অনেকেই বললেন, কালী পুজোর রাতে গ্রামে কত কী যে ঘটে, তার কি কোনো ইয়ত্তা আছে? কতজন আসেন, কতজন দেখা করে যান, ওসব নিয়ে ভাববেন না, ওরা কারো ক্ষতি করে না। কলকাতায় ফেরার পর কাকার মুখে অনেক একই রকম কথা শুনেছিলাম। আপনাদের কি মনে হয় সেই রাতে বেলপুকুর গ্রামে সত্যিই কি ফিরে এসেছিল সুকুমার? আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। শুভরাত্রি।